একটি জীবনের মধ্যে আসলে অনেক কিছু লুকিয়ে আছে, যেমন অর্থনীতি লুকিয়ে আছে, রাজনীতি লুকিয়ে আছে, সংস্কৃতি লুকিয়ে আছে, ইতিহাস লুকিয়ে আছে। শুধু জীবন মানে জীবন নয়, কোনো ব্যক্তি নয়, এই জীবনের সাথে দেশ, কাল, সমাজের একটি সম্পর্ক আছে। আমরা চেষ্টা করব সেই বিষয়টি স্পর্শ করায় আপনাকে দিয়েই। আপনি হয়তো একটি জীবন, কিন্তু আপনাকে কেন্দ্র করে সেই সময়ের প্রেক্ষিতগুলো আমরা একটু জানবার চেষ্টা করব। স্যার, প্রথমেই জানতে চাই, আমরা বাংলাদেশে আপনি জন্মগ্রহণ করেছিলেন। হ্যাঁ, আপনি একটু জানবো যে আপনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন, কিভাবে আপনার শৈশবটি বেড়ে উঠলো, এবং বিশেষত আপনি আমেরিকায় যাবার আগ পর্যন্ত এখানে ছাত্র অবস্থায় কোথায় লেখাপড়া করেছিলেন, এবং সেই সময়টি নিয়ে একটু স্যার প্রক্ষেপ করতে চাই। প্রথমত হচ্ছে আপনার জন্ম কথাটি জানতে চাই। আমাদের দর্শক শ্রোতাদেরকে এবং যারা ভিউয়ার আছেন সারা বিশ্বে, সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং মিলেনিয়াম টিভি, মিলেনিয়াম নিউজ 24 এবং মিলেনিয়াম টিভি ইউএস এর সকল কলাকৌশলী, বিহাইন্ড দ্য সিন যারা কাজ করছেন রাউন্ড দ্য ক্লক, তাদেরকে সম্মান, শ্রদ্ধা এবং তাদের কষ্টের সময়ে তাদের সময়ের যে মূল্যবান সময়গুলো দিচ্ছে মিলেনিয়াম টিভিতে, এই জন্য তাদেরকে ধন্যবাদ। এবং তারা পিছনে থেকে রাউন্ড দ্য ক্লক কাজ করছে। সাথে সাথে নিয়ে আসছে আজ প্রফেসর আশরাফুল আজম খান। ব্রাদার, আপনি যে সুন্দর একটি প্রশ্ন করছেন, আমি কোথায় জন্মগ্রহণ করছি? আমি বর্তমানে চাঁদপুর ডিস্ট্রিক্টে হামচর উপজেলায়। আর যখন ওই আমলে পাকিস্তান পিরিয়ডে বৃহত্তর দেশ বিভাগের পরে স্যার 47 পরবর্তী সময় নিশ্চয়ই আপনার চাঁদপুর মহকুমায় কুমিল্লা ডিস্ট্রিক্টে। জি। সো আল্লাহর রহমতে আমার ফাদার মাদার জীবিত নাই, তারা শুয়ে আছেন চাঁদপুরের মাটিতেই। আমরাও চলে যাব যে কোনো মুহূর্তে। জি স্যার, চাঁদপুরে আপনি জন্মগ্রহণ করেছেন। যদি একটু জানতে চাই যে আপনি চাঁদপুরে আপনার শৈশবের কতটা সময় কেটেছে, মানে কোন পর্যন্ত আপনি ছিলেন, নাকি লেখাপড়ার প্রয়োজনে ঢাকায় আসতে হলো, নাকি আপনি কুমিল্লা আবার কলেজে পড়লেন, একটু জানতে চাই। সেখানে আপনি কোন স্কুলে কোন ক্লাস পর্যন্ত পড়লেন সেই সময়? আমার স্কুলের নাম হলো গন্ডামারা এবং ওখানে ক্লাস 8 পর্যন্ত। তারপর ক্লাস 8-এ বৃত্তি পরীক্ষা হয়। ওই পরীক্ষা উত্তীর্ণের পরে তখন আপনি ভালো ছাত্র বৃত্তি পেলেন, এইটা ভালো হলো খারাপ হোক যাই হোক, ভালো ছাত্র বৃত্তি পায় ক্লাস 5-এ এবং ক্লাস 8-এ বৃত্তি পাওয়ার, ক্লাস 8-এ বৃত্তি পাওয়ার পরে তবে তখন ভালো একটা স্কুল ছিল আমাদের চাঁদপুর ডিস্ট্রিক্ট, এখনকার ডিস্ট্রিক্ট, তখনকার মহকুমা, এবং কুমিল্লা ডিস্ট্রিক্টের ওয়ান অফ দ্য বেস্ট স্কুল, জুবলি স্কুল, চাঁদপুর টাউন। এখনো সেটা তো আছে নিশ্চয়ই। এটার নাম হলো এখন হাসান আলী হাই স্কুল, নাম চেঞ্জ হয়ে গেছে। হাসান আলী হাই স্কুল পাকিস্তান যাওয়ার পর থেকে ওটা চেঞ্জ হয়ে হাসান আলী হাই স্কুল। এটা ভালো স্কুল। ওখান থেকে বোর্ডের 2 নাম্বার, কুমিল্লা বোর্ডের 2 নাম্বার হওয়ার পরে মানে এসএসসি পরীক্ষার কথা বলছে, সে ম্যাট্রিকুলেশন সেই সময় স্যার নাকি? জি। আচ্ছা, তাহলে ম্যাট্রিকুলেশনে স্যার আপনি 2 নম্বর অর্থাৎ সেকেন্ড স্ট্যান্ড করেছিলেন। এখন আপনারা স্ট্যান্ড বলেন যাই বলেন, যাতে কিছু তখন কি তাই বলতো তো নাকি স্ট্যান্ডই? হ্যাঁ, আপনি নাম্বার 2% খুব ভালো রেজাল্ট করলেন। তারপর চিন্তা করলাম একটু ভালো কলেজে যাই, তখন এসে ঢাকা কলেজে। আচ্ছা, সেই সময় ঢাকা কলেজ। জি স্যার, সেই সময় ঢাকা কলেজ আজকে যেখানে নিউ মার্কেটে আমরা অবস্থান নিচ্ছি সেখানে তো ছিল না নাকি? সেটা পুরান ঢাকায় কথা ছিল, আমি ঠিক জানি না। না, এখানেই ছিল। এখানেই ছিল। কিছু স্ট্রাকচার চেঞ্জ হয়েছে বা কিছু। আচ্ছা, বাট এখানেই ছিল। আপনি ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করলেন। জি।
ইন্টারমিডিয়েট রেজাল্ট কি হলো স্যার? সেখানে থার্ড। তখন আপনি বোর্ড স্ট্যান্ড করলেন। ইন্টারমিডিয়েট স্যার কত সালে দিয়েছিলেন আপনার কি মনে আছে? সেটা না বলি, সেটা আপনার যাই হোক জিজ্ঞাসা করছেন, সেটা 70 70-তে 71 যাই হোক, 70 অথবা 71-এ না 70 70-তে হলো। জি জি। তারপর তো আপনি স্যার ঢাকায় এলেন, মানে গ্রামের একটা ছেলে ঢাকায় এলেন সেই সময় তো ঢাকা শহর আজকের ঢাকার মতো না এতটা, কিন্তু তারপরেও তো রাজধানী, তখন আসলে রাজধানী আসলে আমাদের প্রাদেশিক একটা বিভাগ, হ্যাঁ বিভাগ, প্রাদেশিক যে শহর প্রাদেশিক রাষ্ট্র। যে ডিভিশন, এখানে আপনার পুরো ঢাকায় না হলো পুরো ঢাকায় আমার মনে হয় 500 বা 200 কি 500 গাড়ি ছিল। গাড়ি আজকে ঢাকার যে অবয়ব দেখছেন একটা এতটা, জাস্ট 500 গাড়ি ছিল কিনা আমার সন্দেহ। আর তখনকার আর্কিটেক্ট ডিজাইন আর এখনকার সবকিছু মিলে যাই হোক, তখনকার অবস্থান আর এখনকার অবস্থান নাই তুলনা করি। তখন তো খালি মাঠ, লোক সংখ্যাও ছিল না। ঢাকা শহর এত যানজট, এই যে আমরা একটা জঙ্গম অবস্থা দেখছি সেটা ছিল না, এত বড়ও ছিল না, এত লার্জেস্ট সিটি ইন দিস প্ল্যানেট হয়ে যাবে এমন পপুলেশনের দিক দিকে কোনো দিকেই ছিল না। এবং ঢাকা স্যার বিশ্বের এখন হচ্ছে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর দূষিত শহর, আমি জানি, কখনো কখনো হ্যাঁ জানি না, এটা নাম্বার 1 সেদিক থেকে আমরা বর্তমানে নাম্বার 1 আমরা হয়তো নাম করি। আর স্যার ঢাকায় এলেন আপনি, এবং ইন্টারমিডিয়েট যখন স্যার পরীক্ষা দিচ্ছেন বা সেই সময়টা আমাদের এক ধরনের রাজনৈতিক পরিস্থিতির কথা যদি বলি, যে 70-এর নির্বাচন হলো এবং 71 সালে হঠাৎ করে মুক্তিযুদ্ধ আমাদের যেটা শুরু হলো 25শে মার্চে ক্র্যাকডাউন। স্যার সেই সময়টার কথা জানতে, কারণ সেই সময় তো আপনারা ছাত্র, এবং ছাত্ররা তখন আসলে নানা আন্দোলন সংগ্রামের মূল যে জায়গাটিতে ছাত্ররা ছিল, এবং ঢাকা কলেজের ছাত্রদের একটা বড় ভূমিকা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের। আপনি যে কথাটা নিয়ে আসছেন তাহলে আমি এটাই বলবো, 47-এ যখন দেশ ভাগ হয়, যারা মারা গেছে তাদের জন্য আমরা দোয়া করি, এবং 71-72-তে যারা মারা গেছে তাদের জন্য আমরা রুহে মাগফিরাত করি, এবং 24-এ যারা মারা গেছেন, আহত হয়েছে, মারা গেছে, সবার জন্য আমাদের মাগফিরাত দোয়া থাকবে। জি, সেটা আমরা স্যার নিশ্চয়ই থাকবে। স্যার আমি ওই সময়টা একটু শুনতে চাই, মানে যে 70-71 সালে সে সময় রাজনৈতিক অবস্থা, মানে ছাত্রদের আপনারা, দেখুন আপনি কি ছাত্র রাজনীতির সাথে জড়িয়ে পড়েছিলেন নাকি আপনি আলাদা থেকে আমি করেছিলেন সেই সময়? স্যার একটু বাঙালির যে দেখুন, তখন বাংলাদেশে 2টি দল ছিল, 3টি দল। একটি হলো বাংলাদেশ ইস্ট পাকিস্তান আওয়ামী লীগ, আর আপনার জাসদ মুসলিম লীগ। জাসদ তো স্যার 71-এর পরে, হ্যাঁ যাই হোক, তারপর তখনও ছিল, তখন পাকিস্তান জাসদ বলতো তাদেরকে, যাই হোক। এবং আপনার মুসলিম লীগ আরেকটা ছিল নিজাম ইসলাম, আর বিভিন্ন ধরনের কমিউনিস্ট পার্টি ছিল, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, হ্যাঁ তারা ছিল, দলগুলো ছিল। আমার মতো ক্ষুদ্র মানুষ, গ্রাম থেকে আসা, আমি কি রাজনীতি করবো ভাইজান? তারপরেও দেশের স্বার্থে, 7 কোটি মানুষ বাস করে বাংলাদেশের স্বার্থে, যারা যুদ্ধে চলে গেছেন এই পৃথিবীর থেকে, তাদের জন্য তো সর্বদাই আমরা দোয়া করি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তাই না? আর যারা পৃথিবীতে এখনো আছে এবং বর্তমান বাংলাদেশকে দেখছে, তখনকার এক হাহাকার যুদ্ধ আর বর্তমানকার আমরা মুভমেন্টের যুদ্ধ, আলহামদুলিল্লাহ ওইদিকে আমি তুলনা, ওগুলো আমি এক্সাম্পলে যাব না, তবে ওটা দেশ স্বাধীন হওয়ার জন্য, একটা দেশকে স্বাধীন করার জন্য যা করার প্রয়োজন ছিল, অসামান্য আত্মত্যাগ করেছে নিরীহ বাঙালিরা, সাধারণ মানুষ, আপনার কৃষক, শ্রমিক, ছাত্র জনতা, সকল মা বোন, ভাই বোন, সবাই তাদের জীবন ত্যাগ করে দেশের জন্য যুদ্ধ করছে, কোনো রাজনৈতিক দলের জন্য নয়।
না আওয়ামী লীগের জন্য, না মুসলিম লীগের জন্য, না জামাত ইসলামের জন্য, দেশ স্বাধীনের জন্য। সেখানে অনেক জমাতের লোকজন মারা গেছেন, তারা নাম দেখা যাচ্ছে কাজ করছে নামে রাজাকার, কিন্তু কামে তারা মুক্তি বাহিনী। এমন ঘটনা আছে, হাজারো আছে। কি বলছি কথা বুঝছেন না? হাজারো আছে। হাজারো এই ধরনের এগুলো আসা উচিত। তবে অনেক কাজ আমরা সবাই মিলিত দেশটা স্বাধীন করছি, তাই না? সেই সময় স্যার আপনি ধরেন যে ছাত্র অবস্থায় মুক্তিযুদ্ধ যখন শুরু হলো, তখন তো স্কুলে মানে ঢাকা কলেজে লেখাপড়া বন্ধ হয়ে গিয়েছিল সাময়িকভাবে। আমি তখন ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে নিয়েছি অলরেডি। আপনি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 71 সালে। আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্যার আপনি কোন বিষয়ে কোন সাবজেক্টে ভর্তি হলেন? সেটা ক্ষুদ্র একটা, এখনকার সাবজেক্ট নাম চেঞ্জ হয়ে গেছে। ওটা এখন, তখন নামটা ছিল অ্যাপ্লাইড ফিজিক্স, অ্যাপ্লাইড ফিজিক্স এন্ড ইলেকট্রনিক্স। জি স্যার। এটা অনেকদিন পর্যন্ত স্যার এটা ছিল সম্ভবত 2004-05 দিকে বোধহয় সম্ভবত পরিবর্তন হয়ে যায়, 5-6। হ্যাঁ এরকমই। আপনি ভালোই খবর রাখেন স্যার। তো আমার যতটা জানি যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আমরা জেনেছি যেটা পরবর্তীতে চেঞ্জ হয়ে গেছে। তো স্যার আপনি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র 71 সালে, তো আসলে বিশাল ব্যাপার যে সেই সময় তো ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে এক ধরনের রাজনৈতিক সংগ্রামের সূতকে আঘাত ঢাকা বিশ্ববিদ্যালয় সেই সময় সেটা চলছিল। তো স্যার আসলে অ্যাকচুয়ালি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আপনি তো আর দেশে থাকলেন না, মানে কত সালে আপনি আমেরিকায় গেলেন বা কেন গেলেন? দেখুন, তখন কিন্তু অনার্স কোর্স শুরু হয়নি আমাদের সাবজেক্ট। আচ্ছা আচ্ছা, প্রথমে কি মাস্টার্স? না, তখন আপনার ডিপ্লোমা না, আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাচেলার, আচ্ছা ব্যাচেলার অফ সায়েন্স অ্যাপ্লাইড ফিজিক্স, আচ্ছা, তারপরে মাস্টার্স। কি বলছি কথা বুঝছেন? তখন এই সাবজেক্টে অনার্স শুরু করেন নাই। আচ্ছা, ব্যাচেলর হওয়ার পরে মাস্টার্স করতে হবে। হ্যাঁ, মাস্টার্স করার পর ভালো রেজাল্ট ছিল, মনে করছি গ্রাম থেকে আসা পাবলিক না দিতে পারবো বিসিএস। বিসিএস এ তো হয়তো বা তখনও যে পুশিং ছিল না তা না। আপনি এটা ভালো করে বুঝেন। তো কি করব, কোনো কলেজের বা ইউনিভার্সিটিতে মাস্টারি করব। দেখলাম ভাগ্যের পরিবর্তন আসছে, রব্বুল আলামিন সে ভাগ্য পরিবর্তনে ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট এন্ড বাংলাদেশ গভর্নমেন্ট ফ্রেন্ডশিপ স্কলারশিপ। আচ্ছা, স্বাধীনতার পরে ফ্রেন্ডশিপ স্কলারশিপ আপনি ইউনাইটেড স্টেট এবং বাংলাদেশের যে একটা যৌথ আপনার ডিপ্লোমেসি হলো। কত সালে স্যার এটা? এটা ডিপ্লোমেসি তো হয়েছে স্বাধীনের পরপরই, 73 বোধহয় আমেরিকার সাথে বাংলাদেশের একটা সম্পর্ক হলো। কিন্তু ছাত্র আদান প্রদান এবং শিক্ষা ইকোনমি স্বাস্থ্য সবকিছু মিলিয়ে যখন পূর্ণাঙ্গ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাজ করছেন, তখন ইউএস গভর্নমেন্ট বাংলাদেশ থেকে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে স্কলারশিপ দিয়েছিলেন। প্রায় 400 স্টুডেন্ট, প্রায় 400 স্টুডেন্ট আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটিতে পিএইচডি করার জন্য, পিএইচডি কোর্স এবং মাস্টার্স কোর্সে তারা নিছেন। সো আমার ভাগ্য ভালো, সিরিয়ালে আসছে। আসার কারণে আমার বাপ মায়ের কোনো অর্থ পয়সা খরচ হয় নাই। আপনি মানে ফুল স্কলারশিপ নিয়ে আপনি গেলেন। এটা কত সাল স্যার? কোথায় গেলেন, কোন বিশ্ববিদ্যালয়ে? 74 নভেম্বরের 2 তারিখ। 74 নভেম্বরে আপনি 2 তারিখে চলে গেলেন। হ্যাঁ, একটু নভেম্বর পেরিয়ে তখন আমরা স্যার ডিসেম্বরে। জি হ্যাঁ, এক্সাক্ট হয়তো 50 বছর আগে স্যার ব্যাপার। সেটা ইউনিভার্সিটি অফ লস অ্যাঞ্জেলস, নাম হলো ইউসিএলএ। আচ্ছা, ইউসিএলএ। জি। সেখানে স্যার আপনি কোন ডিসিপ্লিনে ভর্তি হলেন বা ওখানে? সেখানে যাওয়ার পর আমি আমার সাবজেক্ট নিয়ে একটা সেমিস্টার কমপ্লিট অ্যাপ্লাইড ফিজিক্স। আমার হেড অফ দ্য ডিপার্টমেন্ট আমাকে বললো, তুমি এই সাবজেক্টটা চেঞ্জ করো। আমি কেন? বর্তমান যে যুগটা আসছে
এই যুগটা অন্যভাবে যাচ্ছে। তবে তুমি নিউক্লিয়ার সায়েন্সে ট্রান্সফার হও, আমি তো ফিজিক্স 100% ফিজিক্সে চলে গেলাম, ইজ নো প্রবলেম। তখন আবার নিউক্লিয়ারে আমি পিএইচডি করলাম। পিএইচডি করার পর মানে আপনি এখান থেকে গিয়ে সরাসরি মাস্টার্স না, পিএইচডি প্রোগ্রামে যুক্ত জি হলেন, জি জি পিএইচডি করলেন, মানে জি আপনি ডক্টর। তখন আপনার ঢাকা ইউনিভার্সিটির সার্টিফিকেট এবং শিক্ষার একটা ধারাবাহিকতার মান ছিল। যদিও বাংলাদেশ স্বাধীন হয়েছে হ্যাঁ, পাকিস্তান থেকে, বা ঢাকা ইউনিভার্সিটি তখনও তো স্যার ঢাকা ইউনিভার্সিটি বোধহয় প্রাচ্যের অক্সফোর্ড, এটা জি মানে এই সুনামটা তখনও বজায় ছিল আর কি, জি জি যেটা হয়তো। আপনার 78-80 সাল পর্যন্ত ছিল। আচ্ছা, ফাইন। আপনি তো স্যার একটু জানতে চাইবো যে আপনি তো লেখাপড়ার উদ্দেশ্যে গেলেন, কিন্তু ওখানে আসলে আপনি তখন তো পারতেন যে দেশে ফিরে এসে বিশ্ববিদ্যালয়ের টিচার হতে, শিক্ষক হতে, কিন্তু ওখানে থেকে গেলেন কেন? মানে থেকে যাওয়ার পিছনে কি বিবেচনা কাজ করেছে? দেখুন, 75 সালে 74 নভেম্বরে যাওয়ার পর 75 সালে আমাদের দেশের একটা টালমেটাল সৃষ্টি হয়। যারা মানে বঙ্গবন্ধু হত্যার পর হ্যাঁ প্রসঙ্গ বলছেন হ্যাঁ সে সময়, হ্যাঁ, জি রাজনৈতিক পট পরিবর্তন। 15ই আগস্টের পর তখন আমরা এখনো যারা প্রবাসে আছে, প্রবাসে বাস করে, দেশের জন্য তাদের একটু হলো নারীর টান সর্বসময় আছে। কি হলো, কি শান্তশিষ্ট একটা দেশ থেকে আসলাম, হঠাৎ করে আবার কি হলো। জি, মানে দেশের ফাউন্ডার যে তাকে হত্যা করা হলো, মানে যদিও বাংলাদেশে তখন একটা দেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশে কিছুই ছিল না, যুদ্ধবিধ্বস্ত দেশ তো আসলে, পানি ছাড়া, পানিটা ছাড়া মিনারেল ওয়াটার যে উৎপাদন হবে সেটাও জানতো না বাংলাদেশিরা। এবং আমাদের দেশের রোডস এন্ড হাইওয়ে স্ট্রাকচার, অফিস, আদালত কোনো কিছুই তো ভালোভাবে ছিল না। ছিল না। স্যার একটা প্রদেশ ছিল দীর্ঘ সময় আসলে এবং পাকিস্তানের শোষণ করেছে, সেভাবে দাঁড় হয়নি, আমাদের ঢাকা শহরটা সেভাবে তৈরি হয়নি। একদম এক্স্যাক্টলি। তখন আপনার আপনার সারা বাংলাদেশে একটা দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছে। ৭৪ যে দুর্ভিক্ষ হলো, এবং এর ভিতরে একটা বন্যাও হয়েছে। তার আগে বছর বন্যা হয়েছে, হ্যাঁ, একটা অনেক আপনার হাতিয়া ওইদিকে একটা সন্দ্বীপ ঘূর্ণিঝড় হয়েছে। হ্যাঁ, এতে হাজার হাজার মানুষ পৃথিবী থেকে চলে গেছে। এতে দেশের রাষ্ট্রীয় ক্ষমতা যারা আছেন তারা ভেঙে গেছেন। কি হলো, এবং দেশে খাদ্য সামগ্রী কোনো কিছুই নেই। তখন একটি মাত্র দেশ এগিয়ে আসছে, ডেনমার্ক, তারপরে নেদারল্যান্ড, তার সুইডেন, নট ব্রিটেন, ডেনমার্ক, নেদারল্যান্ড, সুইডেন, তারপরে ফ্রান্স, তারপরে আসছে কানাডা। আমেরিকা স্যার আসেনি তখন পর্যন্ত, আপনি যে দেশে আছেন। না না, সাহায্যের হাত বাড়িয়ে আসেন নাই। হ্যাঁ, বরং আমেরিকা ওই যে খাদ্য আমদানি আটকা দিয়েছিল এক ধরনের, আমরা জানি যে না, সেটা আমাদের তখন গম আসতে দিল না, না ওই কারণে ত্বরান্বিত হলো। ব্যাপারটা হলো তখনকার সরকার, তখনকার অ্যাডমিনিস্ট্রেশন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইউনাইটেড নেশনে কিউবাকে সাপোর্ট করছিলেন। কিউবাতে আমরা পাট রপ্তানি করলাম, হ্যাঁ, যে কারণে আপনি সব জানেন, যে কারণে আমেরিকা আমাদের উপর আসলে এবং যে একটি রাষ্ট্র মাত্র গতকাল স্বাধীন হলো, তাদের একটা বাথরুম পর্যন্ত নেই। সেই রাষ্ট্র আমেরিকাকে সাপোর্ট না করে সে আমাদের প্রতিদ্বন্দ্বী, আমাদের এনিমি একটি রাষ্ট্র কিউবাকে সাপোর্ট করতেছে, ফেডারেল কাস্ট্রোকে। তখনকার সময়ের প্রেসিডেন্ট জনাব নিক্সন সাহেব খেপে গেছেন। প্রেসিডেন্ট নিক্সন খেপে গিয়ে তার যা ক্ষমতা ছিল তাই করছেন। স্পেশাল প্রেসিডেন্সিয়াল অর্ডারে সে খাদ্য রপ্তানি থেকে আরম্ভ করে বাংলাদেশের জনগণ, এখনকার যে দেশে দেশে তারা যখন একটা অবরোধ প্রথা চালু করছে বা এটা ব্যবস্থাটা নেয় আমেরিকা, ঠিক অনেকটা এরকমই ছিল, যেমন আমাদের খাবার আসতে দেয়নি।